হঠাৎ করে খবর পাওয়া গেল যে মোদি এবং ডোনাল্ড ট্রাম্প তারা ফোনালাপ করছে। খবরটা নিয়ে তো একেবারে অন্য কোনো জায়গায় যদি তোলপাড় না হয়, বাংলাদেশে তো কিছুটা তোলপাড় হবেই। কারণ বাংলাদেশের লোকজন তো আসলেই অপেক্ষা করছে কখন কি ঘটে। মানুষজন কিন্তু যারা একটু সচেতন খোঁজখবর রাখে তারা কিন্তু এখন প্রত্যেকটা দিন তারা অতিবাহিত করে, না জানি কখন কি হয়, কোন খবর কি বৃত্তান্ত এরকম। কারণ হচ্ছে এই ভারত, তারা তো যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্ক তৈরি করে নাই, এবং তারা তো বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্পের জন্য অপেক্ষা করছিল যে কবে 20 জানুয়ারি ক্ষমতায় আসে এবং ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা নিয়ে তারা তাদের যে লক্ষ্য উদ্দেশ্য বিভিন্ন প্ল্যান যেগুলো আছে বাংলাদেশে বাস্তবায়ন করবে। এটাই ডোনাল্ড ট্রাম্প 20 তারিখে ক্ষমতা এসে গেছে, 7-8 দিন পার হয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো কিছু আমরা দেখলাম না। ডোনাল্ড ট্রাম্প আছে তার ওই অবৈধ অধিবাসী বিতাড়ন নিয়ে এবং আরও অন্যান্য বিভিন্ন ইস্যু টিস্যু নিয়ে। এবং ইন দি মিন টাইম এখন এই ডোনাল্ড ট্রাম্প আর এই মোদি ফোন আলাপ করলো এবং কাকতালীয়ভাবে একেবারে মাসের শেষে 27 তারিখে এসে জানুয়ারি মোদি কথা নেই বার্তা নাই ওই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে উনি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, বিলম্বিত শুভেচ্ছা। এখন ডোনাল্ড ট্রাম্প এবং মোদির এই ফোন আলাপ এবং এই বাংলাদেশের প্রধান যে উপদেষ্টা তার কাছে যে শুভেচ্ছা জানানো, এই নববর্ষের বিলম্বিত শুভেচ্ছা, এর মধ্যে কি কোনো যোগসূত্র আছে? আমার কাছে তো মনে হয় যে 100% আছে। কারণ দেখুন যে নরেন্দ্র মোদীর অফিস খুব ভালো করেই জানে কাকে কখন নববর্ষের শুভেচ্ছা দিতে হয়, তাই না? তো 1 জানুয়ারি তারা তো পৃথিবীর বিভিন্ন দেশে তারা কিন্তু এটা দিয়েছেও, যাদের সাথে তাদের খাতির আছে। বাট প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এটা দেয় নাই। এখন প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা কি ভুল করছে নাকি? অবশ্যই না। তাহলে এখন 27 তারিখে এসে এই যে মানে শুভেচ্ছা বার্তা পাঠানো, এটা ওয়ান কাইন্ড অফ কি মস্কারি করা না? এটা তো ওয়ান কাইন্ড অফ মস্কারি করা। কারণ এখন কিসের শুভেচ্ছা? এটা তো আসলে নির্দেশ করে ভিন্ন কিছু। অর্থাৎ এখন বাংলাদেশের এগেনস্টে ভারত যে কর্মকাণ্ড করতে মানে প্ল্যান নিয়েছে আর কি, সেগুলোই বাস্তবায়ন করার একটা যে ইঙ্গিত সেটাই বহন করে। আমার কাছে তো সেটাই মনে হয়। তা না হলে মোদি ট্রাম্প ফোনে আলাপ করলো, সেখানে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে নিয়ে, নিরাপত্তার বিষয়গুলোকে নিয়ে তারা সামনে এগিয়ে যাওয়ার যে ওই তাদের যে সিদ্ধান্ত এবং একই সঙ্গে তাদের যে ইচ্ছা এবং তাদের যে সংকল্প, সেগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এটাই তো তারা বললো। অর্থাৎ পারস্পরিক নিরাপত্তার যে বিষয়গুলো আছে এইগুলাকে মাথায় রেখে তাদের সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং সেইভাবে কাজ করবে। তো ডোনাল্ড ট্রাম্প আর মোদির মধ্যে আলাপ হলো ফোনে, এবং তারপর পরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে শুভেচ্ছা বাণী চলে আসলে মানে কি এই বাংলাদেশের জন্যে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কোনো ভালো জিনিস? আমার কাছে তা মনে হয় না। এইটা আসলেই বাংলাদেশে যে কিছু একটা ঘটতে যাচ্ছে খুব দ্রুত, সেটারই একটা ইঙ্গিত। অর্থাৎ আমেরিকা থেকে আমার মনে হয় যে খুব দ্রুত বাংলাদেশ সম্পর্কে স্পেসিফিক কোনো ঘোষণা আসতে যাচ্ছে, হয়তো 2-1 সপ্তাহের মধ্যেই সেটা চলে আসবে। এবং বস্তুত এই সমস্ত বিষয়ে আলাপ করার জন্যই এই ডোনাল্ড ট্রাম্প আর মোদি কথাবার্তা বলছে। দেখেন যে এরা যখন একে অন্যের সাথে কথাবার্তা বলে ফোনে, এর মানে এই না যে হুট করে একটা ফোন মারলাম আর খোঁজ গল্প করলাম, বিষয়টা তো আসলে এরকম না। ফোনে কি বলবে না বলবে আরও অনেক আগে থাকতেই এরা তো কি বিষয় নিয়ে আলাপ করবে এই বিষয়গুলো নিয়ে তো তারা মানে স্টাডি করে, অর্থাৎ তাদের ব্রিফ করা থাকে যে তারা কি আলাপ করবে। যেমন মোদি কি বিষয় নিয়ে আলাপ করবে, ওই হুবহু একই বিষয় নিয়ে ওই ডোনাল্ড ট্রাম্প আলাপ করবে। এই বিষয়গুলো নিয়ে তো তারা আগেই ওয়ার্কআউট করে, তাই না? করেই তো ফোনে কথাবার্তা হয়। বিষয়টা তো এমন না যে হুট করে ফোন করলাম, দোস্ত কেমন আছো, ভালো আছো নাকি, সকালে কি খাইছিলে, ইত্যাদি ইত্যাদি, বা রাতে কি খাইবা, এরকম না তো।
তো স্বাভাবিকভাবে এরা ওয়ার্কআউট করে নিয়েছে যে কোন কোন বিষয়ে তারা কথা বলবে। এখন উপরে তো বলে যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাবে, বাট এর মধ্যে আরও কত কী আছে সব তো আর প্রকাশ করে না, তাই না? তো এখন কী বলছে না বলছে আমরা তো জানি না, বাট আমি নিশ্চিত, আমার কাছে কেন জানি মনে হয় যে সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের কাছে বা আমেরিকার তরফ থেকেও একটা গ্রিন সিগন্যাল অলরেডি চলে আসছে যে ঠিক আছে, আমি তো আমার দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে বেশ কিছু স্বাক্ষর টাক্ষর করলাম নির্বাহী আদেশে, এখন তো আমাদের আইস মানে অবৈধ অধিবাসী ধরার কাজে ফিল্ডে নেমে গেছে, তারা থাক, ওগুলা করুক। আরও নানা রকম যে নির্বাহী আদেশ টাদেশ জারি করছে ডোনাল্ড ট্রাম্প, সেগুলো চলছে। বাট এখন হয়তো একটু বাইরের দেশের দিকে নজর দেওয়ার তার টাইম হয়েছে, এবং সেই হেতু একেবারে প্রথমেই নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বিষয়ে তার কথা বলার সময় হয়েছে। এবং অবশ্যই ভারতের নিরাপত্তার সাথে তো বাংলাদেশের অস্তিত্ব এবং বাংলাদেশের কার্যক্রম তো 100% নির্ভরশীল, তাই না? বাংলাদেশে জঙ্গিবাদের যদি উদ্ভব ঘটে, মৌলবাদের যদি উদ্ভব ঘটে, বাংলাদেশ যদি পাকিস্তানকে সাথে নিয়ে নানা রকম প্ল্যান পায়তারা করে, তাহলে সেটা তো ভারতের নিরাপত্তার জন্য হুমকি। তাহলে সেক্ষেত্রে তারা কি আমেরিকাকে মধ্যস্থতাকারী মানবে না? আমেরিকার সহযোগিতা চাইবে না যে এখন তোমরা যদি এই ব্যাপারে হস্তক্ষেপ না করো বাংলাদেশের ব্যাপারে, তাহলে আমরা আমাদের নিরাপত্তাই তো রক্ষা করতে পারছি না, তাহলে তোমাদের সাথে কিভাবে সহযোগী হয়ে, বিশেষ করে যে কোয়াড, তাদের যে একটা আছে, জোট আছে, যেখানে আমেরিকা, তারপরে ভারত, তারপর অস্ট্রেলিয়া এবং জাপান, তারা যে একটা জোট গঠন করছে ওই যে চায়নার উত্থান ঠেকানোর জন্যে। তো এখানে স্বাভাবিকভাবেই তো ভারতের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে বলবে যে আমার দেশের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য তোমার আগের সরকার এই আকাম কুকামগুলো করে গেছে, বাইডেন সরকার ডোনাল্ড লুকে দিয়ে, তারপরে ওই মার্শা বার্নিকাটকে দিয়ে, তাই না? তো এখন তুমি এইগুলার একটা সুরাহা যদি না করো, বাংলাদেশকে যদি সাইজে না আনো, এবং বাংলাদেশ পাকিস্তানের সাথে যে দহরম মহরম করছে এটাকে যদি না থামাও, তোমার যে শক্তি সামর্থ্য, তোমার যে কূটনৈতিক যে শক্তি এগুলা দিয়ে বা অর্থনৈতিক শক্তি এগুলাকে দিয়ে, তাহলে আমি তোমাদের সাথে কিভাবে কোয়াডের মধ্যে থাকবো? বিষয়টাতে ক্লিয়ার কাট, তাই না? সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প অবশ্যই তো এই নরেন্দ্র মোদীর বক্তব্যকে আমলে নিবে। এবং ইন দি মিন টাইম আমরা যেটা জানি যে অলরেডি ওই তাদের যে পররাষ্ট্রমন্ত্রী এবং সচিব জয়শঙ্কর এবং ওই যে বিক্রম মিশ্রি, তারা তো আমেরিকাতে অলরেডি গিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের যে ক্যাবিনেটের লোকজন তাদের সাথে কথাবার্তা বলছে, সব ব্রিফ করে দিয়ে আসা হয়েছে। এভরিথিং ইজ এক্সপ্লেইনড ইন ডিটেলস, তারা তো সব কিছুই জানে। সারসংক্ষেপ খালি হয়তো ডোনাল্ড ট্রাম্পের কাছে আসে। তো ডোনাল্ড ট্রাম্প এখন নরেন্দ্র মোদীকে কী বলতে পারে? নরেন্দ্র মোদীকে অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের যে ক্যাবিনেটের লোকজন এতদিন তাকে বুঝিয়েছে যে নরেন্দ্র মোদীকে বলে দেন এই করতে হবে, আমরা রাজি আছি। আমার তো মনে হয় যে বিষয়টা এরকম, অর্থাৎ এখন আমেরিকা এবং ভারত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে বাংলাদেশ নিয়ে তারা কী খেলা খেলবে, ক্লিয়ার কী খেলা খেলবে এবং কী আসলে ঘটতে যাচ্ছে এটা আগামী 2-1 সপ্তাহ। আমার কাছে মনে হয় যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে ভারত আসলে বাংলাদেশে কী করতে চাচ্ছে। আমরা তো অনুমান করি 1 নম্বরে হয়তো শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় প্রত্যাবর্তন করাতে চায়। যদি সেটা বাস্তবিক কারণে সম্ভব না হয়, তাহলে খুব দ্রুত এখানে ইলেকশনের ব্যবস্থা করাতে হবে, যেখানে আওয়ামী লীগ ইলেকশনে থাকবে। আর 3 নম্বর হচ্ছে বাংলাদেশ যে পাকিস্তানের সাথে বেশি দরম মহরম করছে, এখান থেকে বাংলাদেশকে নিবৃত্ত করা হবে। অর্থাৎ অন্য কথায় আমরা যেটা বুঝি আর কি, ভারত যেভাবে বাংলাদেশকে চালাবে আমেরিকা সেটাই অ্যালাউ করবে, এটাই হলো আমাদের পর্যবেক্ষণ বলে আর কি। কারণ বাইরের দেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং তার সরকারের অত মাথা ব্যথা নাই। এখানে তাদের নিজস্ব কিছু এজেন্ট থাকবে যারা এক অঞ্চলে হয়তো দায়িত্ব পালন করবে এরকম। তো দক্ষিণ এশিয়ায় অবশ্যই ভারতকে সেই দায়িত্ব দিবে। এবং এইটা হলো বর্তমান ভূ রাজনৈতিক খেলা। এখন অনেকে হয়তো আমার কথা পছন্দ করলেন না, কিন্তু কিছু যায় না, এটাই ফ্যাক্ট, এটাই রিয়ালিটি। বাংলাদেশের মানুষ আপনারা চিল্লাতে পারেন, যারা নাকি প্রচণ্ড ভারত বিদ্বেষী, আমেরিকা বিদ্বেষী, তারা নানা কথা বলতে পারেন, বাট এটাই ঘটতে যাচ্ছে। আপনারা যদি নিজেরা নিরপেক্ষভাবে একটু বৈশ্বিক ঘটনাবলী আপনারা যদি পর্যবেক্ষণ করেন,
এবং আমেরিকার ফরেন পলিসি, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যে ক্যারেক্টার এবং রিপাবলিকান পার্টির যে ফরেন পলিসি, এগুলো যদি আপনারা একটু অ্যানালাইসিস করেন, ইউল আন্ডারস্ট্যান্ড এভরিথিং ক্লিয়ারলি। ইউ ডোন্ট নিড টু বি স্কলার, নো, আপনাকে একজন স্কলার হওয়ার দরকার নেই, আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। এবং আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারটা কিন্তু ভারতের সাথে সম্পর্কযুক্ত, এবং যেখানে আমেরিকার স্বার্থ আছে সেখানে আমেরিকা হস্তক্ষেপ করবেই। হয়তো আপনারা বলবেন যে ভারতের সাথে কীভাবে যুক্ত। নাম্বার ওয়ান, ভারত হচ্ছে আমেরিকার একটা বিশাল বাণিজ্যিক পার্টনার, শত বিলিয়ন ডলারের বাণিজ্য কিন্তু দুই দেশের মধ্যে ঘটে, এক। আর নাম্বার দুই হচ্ছে দক্ষিণ এশিয়ায় চায়নার প্রভাব বলায় ঠেকাতে গেলে এখানে ভারত ছাড়া আমেরিকার অন্য কোনো সহযোগী নাই। তাহলে সেক্ষেত্রেও তো ভারতের অগ্রগণ্য, এবং ভারতের আবেদন নিবেদন অনুরোধ আমেরিকা প্রত্যাখ্যান করবে না, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তো একেবারেই করবে না, তাই না? সুতরাং সেখানে বাংলাদেশের খুব বেশি কার্ড হাতে আছে আমার তো মনে হয় না, এবং বাংলাদেশ ইচ্ছা করলেও চায়নার সাথে বেশি দরম মহরমও করতে পারবে না, এবং করাটা বাঞ্ছনীয়ও হবে না। কারণ আর যাই হোক, চায়না বাংলাদেশে যদি কোনো অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করে সেটা করবে ঋণের আকারে, এবং খুব কড়া শর্ত দিয়ে ঋণ টিন দিবে। এবং আমরা জানি যে চায়না বর্তমানে এই ধরনের কৌশলে অনেক দেশকে ঘায়েল করছে, যেমন শ্রীলঙ্কাকে ঘায়েল করে একবার দেউলিয়া বানিয়েছিল, তারপরে মালদ্বীপকে এইভাবে দেউলিয়া বানিয়েছে। আফ্রিকার বেশ কয়েকটা দেশও কিন্তু এরকম বিপদের মধ্যে আছে। এখন বাংলাদেশ জেনে শুনে বুঝে যদি সেই ফান্দে পা দিয়ে নিজেদের 12টা বাজাতে চায়, বাজাতে পারে, কিন্তু সেগুলো করতে গেলে বাংলাদেশের ভয়ঙ্কর ক্ষতি হবে। কারণ বাংলাদেশের অর্থনৈতিক সামর্থ্য এরকম না, আর বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটাই বাংলাদেশের পজিশনকে খুব নাজুক করে দিয়েছে। বাংলাদেশের একেবারে 100 ভাগ লোকও যদি ভারতের এগেনস্টে বিষোদ্গার করে, ভারতের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করে, জিহাদ ঘোষণা করে, ভারতের হিন্দুদেরকে ঘৃণা করে, তাহলেও বাংলাদেশের কপালে কিন্তু ঠাড়া, এবং কোনোভাবেই এই ঘৃণার প্রতিফল তাকে বিনাভাবে যে সরে যাবে, অর্থাৎ তাকে প্রতিফল পেতেই হবে। কারণ হচ্ছে আমেরিকার দরকার নাই বা চায়নার দরকার নাই, বাংলাদেশের অর্থনীতিকে ধসিয়ে দেওয়ার জন্য ভারতের কিছু কৌশলী এনাফ। মনে করেন যে বাংলাদেশ বেশ ভালো অর্থনৈতিক কর্মকাণ্ডে ভালো অগ্রগতি সাধন করছে, তাই না? 1-2 বছর অন্তর ওই বাংলাদেশে বন্যা সৃষ্টি করে বাংলাদেশ যতটুকু অগ্রগতি অর্জন করবে না, সেটা আবার ধ্বংস করে দেওয়ার জন্যে বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতি এনাফ। অর্থাৎ ওই যে নদীকে বর্ষাকালে ছেড়ে দিয়ে আর শুকনো সিজনে বন্ধ করে দিয়ে জাস্ট এই একটা অস্ত্রই এনাফ। আমি জানি না বাংলাদেশের মানুষ এই সমস্ত চিন্তাভাবনা করে কি না। বাংলাদেশের স্বাধীনভাবে চলা এবং স্বাধীনভাবে, খুব বেশি স্বাধীনভাবে আর কি, পররাষ্ট্রনীতি নিয়ে চলা, এটা আমার কাছে কেন জানি মনে হয় খুব অসম্ভব একটা ব্যাপার। কারণ বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতিটাই সেরকম। যদি বাংলাদেশ এমনকি পাকিস্তানের মতো বা আফগানিস্তানের মতো ভৌগোলিক পরিবেশে থাকতো না, তাহলেও কিছুটা হলেও হয়তো স্বাধীনভাবে এরা পররাষ্ট্রনীতি প্রণয়ন করে ওভাবে চলতে পারত। কিন্তু বাংলাদেশের চতুর্দিকে ভারত, তাই না? আর নদীগুলোর সব উৎসমুখ হলো ভারতে। সুতরাং এখানে এই ভৌগোলিক পরিবেশকে বাইপাস করে বাংলাদেশ বেশি তেড়িবেড়ি করলে পরিণতি তাকে ভোগ করতে হবে। দিস ইজ দ্য রিয়ালিটি অ্যান্ড দিস ইজ দ্য জিওপলিটিক্স। And also Bangladesh in such a position geographically that Bangladesh is surrounded by India, and how will Bangladesh surface this problem? I mean surroundings by India. এটা আপনি কিভাবে বাইপাস করে চলবেন বলেন? মনে করেন যে গ্রামে বড় মাতবর অনেক প্রভাবশালী, তাই না? আপনি সাধারণ একজন মানুষ, তার সাথে আপনার মনে করেন যে গণ্ডগোল গ্যাঞ্জাম মনোমালিন্য চলছে। এখন আপনার বাড়ির চারপাশে বা অ্যাটলিস্ট 3 পাশে যদি মাতবরের জমির সীমানা থাকে, তাহলে আপনাকে সে কী করবে? ছন্ন ছাড়া করে দিবে না? এমনও হতে পারে যে আপনাকে বাড়ি থেকে বের হওয়ার মতো যাতে না পারেন সেই ব্যবস্থা করবে, অর্থাৎ আপনার বাড়ির দরজাই হয়তো বন্ধ করে দিবে, তাই না? এটাই রিয়ালিটি। কথাগুলো এই কারণে বলি, আমি তো বাস্তব ভিত্তিক কথা বলি, আমি তো এখানে কারো মনোরঞ্জন করার কথা বলি না। এখন বাস্তব কথাগুলো তো কারো না কারো পক্ষে যায় আর কারো বিপক্ষে যায়, তাই না?
কিন্তু কথা হচ্ছে যে আমি কাল্পনিকভাবে তো কারো পক্ষে কথা বলতে পারি না। আমি বাস্তবে রিয়ালিটিতে যেটা আমি দেখতে পাচ্ছি সেই কথাগুলোই বলি। যাই হোক, এখন নরেন্দ্র মোদী আর ট্রাম্প কী আলাপ করছে দেখা যাক। আমরা খুব তাড়াতাড়ি হয়তো এর ফলাফল দেখতে পারবো বাস্তবে। ততদিন আমাদেরকে অপেক্ষা করা ছাড়া কোনো গতি নাই। ধন্যবাদ।